জনগণের মধ্যে যে জনগণের ঐক্যবদ্ধ রাজনৈতিক সত্তার প্রকাশ কিংবা রাজনৈতিকভাবে সংগঠিত সে হয়েছে তার একটা প্রকাশ হিসেবে তো রাষ্ট্র আসে। আমরা বাংলাদেশ রাষ্ট্র মানে একটা জনগোষ্ঠী যারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে এই রাষ্ট্রটা পত্তন করেছে। এখন আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে নানান পার্থক্য আছে, দ্বন্দ্ব আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে শ্রেণীগত। একদল লোক অনেক ধন সম্পদের মালিক, বেশিরভাগ মানুষ তাদের চাইতে অনেক বিরাট এক পার্থক্যের মধ্যে আছে ধন সম্পদের দিক থেকে। এখানে ধর্ম, জাতিগত, ভাষাগত কিংবা শ্রেণী অন্যান্য বর্ণগত পার্থক্য আছে, লিঙ্গীয় চরিত্রের পার্থক্য আছে, রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য থাকবে, আঞ্চলিক পার্থক্য থাকবে। এই সমস্ত বিষয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়, রাষ্ট্রের কাজ হচ্ছে এর মীমাংসা করা এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখা। এবং এটা করতে গিয়ে সে আইন প্রণয়ন করে এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়। রাষ্ট্র এই কারণেই সে নিজেকে এমন একটা সংগঠনে পরিণত করে যে ঐক্যবদ্ধ রাখে, কারণ সে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়, ন্যায় বিচারের উপরে দাঁড়ায়। এখন এই ন্যায় বিচার আইনগতভাবে সে ঘোষণা করে, মানুষ ধরেও নেয় যে এটা তার জন্য ন্যায় বিচার। কিন্তু সত্যিকার অর্থে যে বিভিন্ন শক্তি সংগঠিত হয়, বিশেষত রাজনৈতিক দলের আকারে অথবা বিভিন্ন রকম সংগঠনের মধ্যে, তারা আসলে ঠিক করে কোনটা ন্যায় বিচার, কার জন্য কতটা ন্যায় বিচার। এই কারণে আমরা বলি যে রাজনৈতিক দলেরও একটা চরিত্র আছে, কোন রাজনৈতিক দল কার স্বার্থ রক্ষা করে। বাংলাদেশে 54 বছরে যদি আমরা দেখি তাহলে এটা পরিষ্কারভাবে প্রমাণিত যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং যারা বিশেষভাবে এখানে ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে, যারা সংবিধান তৈরি করেছে। শেষ করতে বলি, আপনার দল এই যে সামাজিক সুরক্ষা, আপনি তো উচ্চবিত্তদের কথা বলছেন, রাজনীতির কথা বলছেন, পলিসির কথা বলছেন, বাট নিম্ন আয়ের এই শ্রেণীর জন্য আপনাদের দল কি চিন্তা করছেন সেটা শুনতে পাচ্ছি। আমি সেই কথাই বলছি, সম্ভবত আপনি আমার কথা ফলো করেন না একটু, তাহলে বুঝবেন। সেটা হচ্ছে যে এই যে দলগুলো আমরা ক্ষমতা এখানে ছিল, সেই ক্ষমতায় থাকার ফলে তারা যে আইন প্রণয়ন করেছেন, তারা যে সংবিধান তৈরি করেছেন, তারা যে নীতি তৈরি, যদি আমরা শ্রমিকের বেতনের কথা না চিন্তা করি, একজন গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এটা পুরো অর্থনৈতিক চাকা শুধু না, এই দেশের শিল্প সাহিত্য পর্যন্ত সেটার প্রভাব পড়বে। বাংলাদেশে এই যে লক্ষ লক্ষ শ্রমিকরা আজকে অটো চালায় কিংবা অন্যান্য কাজ করে, আমাদের তাদের জন্য পরিকল্পনা কি, আমরা তাদের কি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, আমরা কি শিক্ষায় এমন বিনিয়োগের জায়গা চিন্তা করেছি যে 10 বছর পরে বাংলাদেশের প্রতিটি শিশু কেবল শিক্ষিত হবে তা না, তার ন্যূনতম এমন প্রশিক্ষণ সে পাবে রাষ্ট্রের খাত থেকে, যেখানে সে দেশের ভেতরে এবং বিদেশে একজন দক্ষ এবং মানবিক মানুষ হিসাবে, শ্রমিক হিসাবে কিংবা একজন দক্ষ মানুষ হিসাবে, পেশাজীবী হিসেবে সে তৈরি হতে পারে। সেই মানসম্পন্ন শিক্ষার বিনিয়োগ যদি আমরা নিশ্চিত করতে পারি, জনগণই এই দেশের চাকা বদলে দিবে। সেই জায়গাটা আজকে রাষ্ট্রের পলিসি হওয়া দরকার। সেই পলিসি যাওয়ার রাজনৈতিক দল তৈরি হবে কিনা, সেই পলিসিতে নিতে পারে এমন রাজনৈতিক দল ক্ষমতায় যাবে কিনা। অভ্যুত্থান সমস্ত রাজনৈতিক দলের সামনে এই চ্যালেঞ্জ হাজির করেছে। বিএনপি বড় রাজনৈতিক দল, ক্ষমতায় ছিল, এই কথা বিএনপির নেতৃবৃন্দও বলেন যে অভ্যুত্থান পরিস্থিতি বদলে দিয়ে বাস্তবতার সাথে নিজেদের খাপ খাইতে না পারলে যে কেউই তার প্রাসঙ্গিকতা হারাতে পারে। সুতরাং আমাদের সকলের সামনেই চ্যালেঞ্জ যে আমরা জনগণের জীবনের সত্যিকার ইনক্লুসিভ কোন উন্নতি করতে চিন্তা করছি কিনা। উন্নতি মানে সবচেয়ে প্রান্তিক মানুষটার উন্নতি, এবং তার উন্নতি দিয়েই উন্নতির বিচার যেদিন বাংলাদেশে হবে সেই দিন এই দেশের রাষ্ট্র কিছু করতে পারবে।